নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। বাঙালিরা উৎসব মুখর মানুষ এবং উৎসবের পছন্দ করেন তারা। আর উৎসব মানে আনন্দের কথা, খুশির কথা, মজার কথা, ঘোরার কথা, কেনাকাটির কথা। কিন্তু যখনই আমাদের অনুষ্ঠান হয় তখনই আপনাদের মুখে কিন্তু থাকে একটা অন্য সুর, থাকে ব্যথার কথা, যন্ত্রণার কথা, বেদনার কথা, না ভালো হওয়ার কথা, অপারেশনের কথা, ইনজেকশনের কথা। কেন হবে এই ধরনের কথা? হোক না কিছু ভালো আলোচনা, হোক না কিছু ভালো কথা। আর আপনাদের মুখ থেকে এই ভালো কথাগুলো শোনার জন্য, উৎসবের আনন্দে সবসময় আপনাদের মুখরিত করে তোলার জন্য এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রত্যেক দিনের কিন্তু এই প্রচেষ্টা, এবং যে প্রচেষ্টার মধ্যে থেকে আপনারা ভালো হতে পারেন, আপনারা সুস্থ হতে পারেন। আপনার অস্থির সমস্যা, আপনার নার্ভের সমস্যা, আপনার পেটের সমস্যা, আপনার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা, এবং যে সমস্যার জন্য আপনি দীর্ঘদিন ধরে মেডিসিন খাচ্ছেন, যে সমস্যার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করছেন নিজেকে বা নিজের প্রিয়জনকে বের করে আনতে, কিন্তু কিছুতেই পাচ্ছেন না, সেই সমস্যার অবশ্যই সমাধান পাবেন যখন আপনি পৌঁছে যাবেন আপনার নিকটস্থ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চেম্বারে। আজকে ঠিক এরকমই কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যে সমস্যায় আপনি হয়তো জর্জরিত, যে সমস্যার সঠিক উত্তরটা আপনি খুঁজে পাচ্ছেন না। ভাবছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিকিৎসকদের কাছে আছে কি এর উত্তর? অবশ্যই সেই উত্তর খুঁজে দেওয়ার দায়িত্ব কিন্তু একেবারে আমাদের, এবং সে কারণে আজকে আমরা স্টুডিওতে হাজির করেছি অভিজ্ঞ একজন চিকিৎসককে। দীর্ঘদিন ধরে যে চিকিৎসককে আপনারা দেখছেন, যার কথা আপনারা শুনছেন, যার অ্যাডভাইসে আপনারা ভালো আছেন, আপনার পরিচিত মানুষ ভালো আছে, আপনার বাড়ির মানুষ ভালো আছে। তাই এবার আপনার পালা, আপনাকে ভালো হতে হবে। অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব। তার আগে স্যারকে, অর্থাৎ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এই হালদারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আপনাদের জন্য আলোচনা করি, এবং আজকে যে বিষয়টি আমরা নির্বাচন করছি সেটা হচ্ছে মাইলোপ্যাথি। কি এই মাইলোপ্যাথি? কেন হয় মাইলোপ্যাথি? কাদের হয় মাইলোপ্যাথি? কিভাবে হয় মাইলোপ্যাথি? কিভাবে হয় এর ট্রিটমেন্ট? সব বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে আপনাদের জন্য আমরা আলোচনা করব। তবে সবার আগে স্যারের থেকে এটাই জানতে চাইবো যে স্যার, মাইলোপ্যাথি বিষয়টা কি? মাইলোপ্যাথি জিনিসটা নিয়ে আজকে আলোচনার কারণ হলো, কারণ আমরা দেখেছি যখন আমরা অস্থির সমস্যা নিয়ে আমরা প্রোগ্রাম করি, তখন অনেক পেশেন্ট আছে যে ফোন করেন যে আমার অনেক দিন আগে একটা চোট লেগেছিল, কিন্তু তখন আমি রিপোর্ট করেছি, কিছু ধরা পড়েনি, কিন্তু আজকে 1 বছর 2 বছর হয়ে গেল, আমার ওই জায়গাটাতে ব্যথা হচ্ছে। তো এরকম পেশেন্ট অনেক ফোন করে যে আমার চোট আঘাত লেগেছে বা কোনো জায়গাতে একটা ব্যথা হচ্ছে, কিন্তু রিপোর্ট করছি, ধরা যাচ্ছে না যে ওখানে কি হয়েছে। তো এই মাইলোপ্যাথি আসল রোগটা হলো আমাদের শিরদাঁড়ার রোগ, আমাদের টোটাল মেরুদণ্ডর এখানেতে এফেক্ট হয়। আমি টোটাল কথাটা ফার্স্টে বললাম এই কারণেই, যেহেতু রোগটা মেরুদণ্ডেরই রোগ, কিন্তু এটা পার্ট আছে, ভাগ আছে। যখন আমি এর ডিটেলসে বলবো তখন এর 3টে ভাগে আমরা ভাগ করি। তো প্রথমত হচ্ছে মাইলোপ্যাথি জিনিসটা হচ্ছে আমাদের মেরুদণ্ডের মধ্যে আমাদের যে স্পাইনটা থাকে, স্পাইনটা কি নিয়ে থাকে, যে আমাদের একগুচ্ছ নার্ভ সেখানে থাকে, যে নার্ভগুলো আমাদের ব্রেন থেকে বডির বিভিন্ন আমাদের যেটা মোটর স্কিল আছে, মোটর অর্গান আছে, যেমন হাত পা, তো এই জায়গাতে একটা মেসেজের কাজ করে, যে আমরা এই যে হাঁটছি, জিনিস তুলছি, বা আমরা ছোট ছোট কাজ, যেমন আমরা শার্টের বোতাম আমরা যখন পরছি, বা আমরা শুজ বাঁধছি যখন, এরকম ছোট ছোট কাজগুলোকে আমাদের একটা মেসেজ আমাদের এই নার্ভের মাধ্যমেতে আসে। তো আর এই মেরুদণ্ডটা তৈরি হয়, ফার্স্ট আমাদের থাকে একটা স্পাইনাল ক্যানেল, যার মধ্যে বিভিন্ন রকম নার্ভ থাকে, সেটাকে প্রোটেক্ট করে রাখে আমরা যে বলি মেরুদণ্ডের হাড়, যেটাকে আমরা বলি ভার্টিব্রা। আমাদের ছোট 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 অনেকগুলো ভার্টিব্রা আছে যেগুলো এটাকে প্রোটেক্ট করে রাখে। তো কোনো কারণে যদি আমাদের স্পাইনের ওপরেতে এফেক্ট পড়ে, স্পাইন যদি আমাদের কম্প্রেসড হয়ে যায়, চেপে যায় কোনো কারণে, সেখান থেকে কিছু সিমটম দেখা যায়, কিছু রোগ আসে। এটাকেই আমরা, এই যে স্টেজটাকে আমরা বলি মাইলোপ্যাথি। এবার এখান থেকে কিভাবে কি রোগ আসে আর কি সিমটম আসছি, ফোনটা ধরে নি। একদম এরকম জটিল সমস্যা হয়তো আপনার পরিবারে কারোর রয়েছে, এরকম কেন, এর থেকেও ক্রিটিক্যাল কোনো সমস্যা হয়তো আপনার রয়েছে। সব প্রশ্নের উত্তর অবশ্যই কিন্তু আপনি পাবেন যখন এনবিপি তে পৌঁছে যাবেন। তবে কে আছেন একটু দেখে নেব। নমস্কার। নমস্কার, কে বলছো? আমি চন্দ্রিমা বলছি। চন্দ্রিমা, কোথা থেকে বলছো চন্দ্রিমা? শিবপুর থেকে। শিবপুর? হ্যাঁ, শিবপুর আছে। আচ্ছা আচ্ছা, বলো কি সমস্যা আছে?
এখানে আপনাদের চেম্বার আছে না? হ্যাঁ একদম, শিবপুরে আমাদের চেম্বার আছে। হ্যাঁ, আমি আসলে যাব ভাবছিলাম, আমি প্রোগ্রামটা দেখি। হুম। আজকের প্রোগ্রামটা দেখে তো মনে হচ্ছে মানে এটা আজকে আমারই মানে প্রবলেমটা নিয়ে কথা হচ্ছে। মানে আমার আচ্ছা। অনেক ছোটবেলায় আমি E4-এ পড়তাম, হুম। ট্রেনের আপার বাঙ্ক থেকে আমি নিচে পড়ে যাই। আচ্ছা হুম। তো তখন কোমরে লেগেছিল, আচ্ছা। কিন্তু এক্সরে করে দেখা হয় যে কিছু নেই। হুম। হুম। তো এখন আমার বয়স 25 আচ্ছা। এবং আমাকে সারাদিন মানে ডেস্কে বসে কাজ করতে হয়। হুম। তো আমি মানে উইদাউট কুশন আমি কাজ করতেই পারি না, মানে আমাকে সবসময় কুশন নিয়ে বসে কাজ করতে হয়, মানে হেলান দিয়ে। আচ্ছা, সেখানে কি কোনো রকম ব্যথা হয়? হ্যাঁ, মানে ওই যে অনেকক্ষণ বসে থাকি, উঠতে গেলেই এটা মানে কিছু ভাঙলে যেরকম বুঝতে আওয়াজ পেরেছি। হয়, মাঝে মাঝে এরকম কট করে আওয়াজ হয়, হুম। বা একটু টান লাগে, এগুলো হয়। আচ্ছা, ব্যথার সাথে সাথে আমাদের তলার পোর্শনটা মানে আমাদের পায়ের দিকেতে কোন রকম একটা ঝিনঝিনানি ভাব বা একটা অবশ ভাব থাকে? থাকে থাকে, আমি পা ঝুলিয়ে বসতে পারি না। ঠিক আছে, ডেফিনেটলি এটা নার্ভের কোন রকম কম্প্রেশনের জন্যই হবে। আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। একদম, শোনো। মেনলি দুটো জিনিস, এক হচ্ছে উনি যে পোস্টারটাতে বসে সারাক্ষণ থাকছেন হুম। সেখান থেকে অনেক সময় লাম্বার স্পন্ডালাইটিস হলেও হতে পারে, কিন্তু ওনার যেহেতু একটা হিস্ট্রি আছে, একটা চোটের হিস্ট্রি আছে, সেখান থেকে উনি যে সিমটম বলছেন, যখন আমি এই মাইলোপ্যাথির সিমটম বলবো তখন দেখবেন যে অনেকটা ম্যাচ খাচ্ছে, যে এখানে শুধু ব্যথা হবে না, ব্যথার সাথে সাথে আমাদের তলার পোর্শন যে জায়গাটাতে এফেক্ট হবে, যদি আমাদের কোমরে এফেক্ট হয়, কোমরের কোনো হাড় যদি আমাদের চেপে যায়, সেখান থেকে যদি স্পাইনাল কর্ডে কম্প্রেশন হয়, সেটা ওই সময়তেই হবে না, দীর্ঘদিন সেই চাপার কারণে সেখানে ব্লাড সার্কুলেশনটা আস্তে 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 বন্ধ হবে, তারপরে এটার সিমটম দেখা যাবে। তো সেক্ষেত্রে কিন্তু এই রোগটা হলেও হতে পারে, কিন্তু সবকিছুই বাইরে থেকে এইভাবে দেখে বলা যায় না। হ্যাঁ, যদি লাম্বার স্পন্ডালাইটিসও হয় বা যদি নার্ভের কোনো রকম সমস্যাও হয়, যেখানে থেকে হয়তো বা কোনো কারণে আপনার নার্ভ রুটটা চেপে গেছে, মাইলোপ্যাথিও হতে পারে, রেডিকিউলোপ্যাথিও হতে পারে, সেটা যতক্ষণ না আমরা টেস্ট করছি, কারণ অনেক সময় কি হয়, সাধারণ এক্সরে করলে এটা ধরা যায় না, এক্সরের সাথে সাথেও আরো অনেক টেস্ট আছে, যদি সেগুলোকে করা যায় অবশ্যই তার জানা যাবে যে এক্সাক্ট কারণটা কি। তো আপনার ক্ষেত্রেও বলবো যে হ্যাঁ, অবশ্যই ট্রিটমেন্ট আছে, সেটা নার্ভের হোক কিংবা লাম্বার স্পন্ডালাইটিসের হোক। আপনি এসে একবার আমাদের সাথে দেখা করুন, যদি রিপোর্টস থাকে সেটা নিয়ে আসুন, নাহলে আমরা দেখে আমরা কমপ্লেনটা শুনে কিছু রিপোর্ট যদি প্রয়োজন হয় আমরা করিয়ে নেব। তো আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে একবার এসে আমাদের সাথে দেখা করুন। একদম, আর আপনি তো একেবারে আমাদের প্রতিবেশী শিবপুর চেম্বারে, তো আমার মনে হয় অনায়াসে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার 9840235527 বা 37, যে কোনো নাম্বারে ফোন করুন বা তুমি ফোন করো, আর অবশ্যই তোমার বাড়ির কাছাকাছি চেম্বারে যোগাযোগ করো। কে আছেন একটু বলবেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি আরামবাগ থেকে বলছি। আরামবাগ থেকে বলছো, বলো কি সমস্যা আছে? সমস্যা বলতে না, মানে আমার একটু ভাবনা বেশি করে ফেললে একটু কাঁপিয়ে যাই আমি। হ্যাঁ করলেন? কি আরেকবার বলো, কি সমস্যা আছে? স্ট্রেস বেশি হয়ে গেলে না আমি শ্বাস-প্রশ্বাস নিতে সমস্যা হয়। কি নিতে মানে টেনশন বেশি হয়ে গেলে কি সমস্যা হয়? মানে শ্বাস-প্রশ্বাস নিতে পারি। শ্বাসকষ্ট হয়। আচ্ছা, শ্বাসকষ্ট। শ্বাস প্রশ্বাসে একটা সমস্যা। আচ্ছা। বয়স কত তোমার? 22 বছর। 22 22 বছর বছর। মাত্র। তো এই যে শ্বাসকষ্ট হচ্ছে, এর জন্য কোন রকম চেস্টের এক্সরে কিছু করানো হয়েছে? না, কি করা হয়েছে যদি বলে দেন। দেখুন, মেন জিনিস হচ্ছে আপনার কি প্রবলেম। এই যে আপনার শ্বাসকষ্ট হচ্ছে, আপনি নিজেও বলছেন নিশ্চয়ই সেটা অনেক দিন ধরেই হচ্ছে, তাহলে এই জিনিসটাকে আপনি ফেলে রেখেছেন কেন? কারণ যদি চেস্টে ইনফেকশন হয়, আপনি শুনতে থাকুন, সঙ্গে আপনাকে বলে থাকো। দিচ্ছি, যদি চেস্টের কোনো ইনফেকশন থাকে তাহলে কিন্তু সেটা ডে বাই ডে বাড়তে থাকবে, এই শ্বাসকষ্ট কিন্তু বাড়তে থাকবে। একটা সময় দেখা যাবে যে এক পা হাঁটতে গেলেও আপনার শ্বাসকষ্ট হচ্ছে, বসে থাকলে শুয়ে থাকলেও শ্বাসকষ্ট হচ্ছে, যেটা কিন্তু খুব খারাপ দিক, এটাকে ফেলে রাখবেন না। আপনি আরামবাগ থেকে বলছেন, আরামবাগেই আমাদের চেম্বার আছে, সেখানে আমি থাকি। আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে গাইড করে দেবে কোন টাইমে, কোন সময়, কোন দিনে আসতে হবে। সেখানে এসে একবার যোগাযোগ করুন, আমি একবার দেখে নিই যে কি প্রবলেম আছে, আপনার কোনো রকম কিছু রংকাই সাউন্ড আছে কিনা বা চেস্টে কোনো রকম ইনফেকশন আছে কিনা। তারপর যদি প্রয়োজন হয় কিছু টেস্ট করতে দেবার, অবশ্যই আমি বলে দেবো।
কিন্তু এই জিনিসটাকে নিয়ে ফেলে রাখবেন না, ভবিষ্যতে কিন্তু আরো বেশি শ্বাসকষ্ট হলে তখন কিন্তু অন্য রোগের দিকে টান করবে। তাই একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, এসে আমাদের সাথে একবার দেখা করুন। একদম ঠিক কথা। আর একটা কথা আপনাদের অবশ্যই বলবো, অনেকে কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করে বলে একেবারে আমার এলাকায় আমার পাড়ায় চেম্বার ডাক্তারবাবু করেননি। এটা কিন্তু সম্ভব নয়। আপনি ঘুরতে গেলে আপনার রাজ্যের বাইরে চলে যাচ্ছেন, আপনার দেশের বাইরে চলে যাচ্ছেন, পৃথিবীর এক কোণ থেকে আরেক কোণে চলে যাচ্ছেন, ট্রিটমেন্ট করতেও উত্তর থেকে দক্ষিণে চলে যাচ্ছেন, সেখানে আপনার জেলাতেই কিন্তু চেম্বার আছে। তাই বাড়ি থেকে বেরিয়ে নিজের জেলার চেম্বারকে একটু খুঁজে নিতে হবে। তার জন্য অবশ্যই আমরা আপনাদের সাথে রয়েছি, আমাদের নাম্বারে ফোন করুন। যারা হেল্পলাইন নাম্বার রিসিভ করবেন তারা একেবারে আপনাদের সাথে রয়েছে আপনাদের সহযোগিতার জন্য। তাই প্লিজ এটুখানি কিন্তু আপনাদের করতেই হবে। কে আছেন একটু শুনবো। নমস্কার, কে বলছেন? আমি হাওড়া থেকে সাহেব মল্লিক বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? সমস্যা আমার কোনো কিছু খেলে আমার গ্যাস হয়ে যাচ্ছে। বয়স কত আপনার? প্রত্যেকদিন গ্যাসের ট্যাবলেট খেতে হয়। এ থেকে মুক্তি পাওয়ার উপায় জানতে চাইছি। বয়স কত এখন? বয়স 41। 41। আচ্ছা, আপনি কি খালি পেটে থাকেন খুব বেশি? খালি পেটে না, খালি পেটে থাকি না একদম। বা বাইরের খাবার কি ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলো কি খুব খান? ফাস্ট ফুডটা খুব খাই না, মাঝে মধ্যে খাই আর কি। আচ্ছা, লিভারের কোনো রকম সমস্যা কি আগে ছিল এরকম কিছু? না, সুগারটা কোলেস্ট্রলটা আছে রয়েছে আর কি। লিভারের সমস্যা সেইভাবে নেই। সুগারের আছে, কোলেস্টেরলের আছে, তার জন্য ওষুধ খাচ্ছেন। দেখুন, গ্যাস অম্বল যেটা হয়, গ্যাস অম্বলটা কিন্তু কোনো রোগ নয়। গ্যাস অম্বলটা হচ্ছে একটা সিমটম। আপনি একটা জিনিস জানবেন যে আপনার রোগটা অন্য জায়গায়, কারণ যাদের গ্যাস অম্বল খুব বেশি হয় ওনাদের নয় লিভারের কোনো রকম সমস্যা থাকতে পারে, না হলে ওনার স্টমাকে কোনো রকম সমস্যা থাকতে পারে। এক হচ্ছে লিভারের সমস্যা, কারণ কেন বললাম যে এই যে গ্যাস অম্বল আমাদের টোটাল ডাইজেস্টিভ সিস্টেমটাকে কন্ট্রোল করে বাইল বলে এক ধরনের প্রোডাক্ট, যে বাইলটা আমাদের বেরোয় লিভার থেকে। যদি কোনো কারণের জন্য আমাদের লিভার যদি ড্যামেজ হয় বা যদি কোনো রকম লিভারের ফাংশন যদি একটু কমে যায়, তাহলে কিন্তু এই বাইলের প্রোডাকশনটা কমে যায়, তখন কি হয় আমাদের গ্যাস অম্বল হয়। দ্বিতীয়ত হচ্ছে যদি স্টমাকে কোনো রকম আলসার হয়, কারোর যদি খালি পেটে থাকে খুব বেশি বা যদি ফাস্টফুড জাঙ্ক ফুড খাওয়া হয়, সেখান থেকে কিন্তু আমাদের আলসার হতে পারে। সেই আলসার থেকেও কিন্তু আমাদের যেহেতু HCl ফর্মেশনটা বেশি হয়, অ্যাসিডিক রিয়াকশনটা হয়, সেখান থেকে আমাদের গ্যাস অম্বলটা হতে পারে। তাহলে গ্যাস অম্বলটা হলো সিমটম। আপনি এই যে গ্যাসের ওষুধ খাচ্ছেন, আপনি যেদিন খাচ্ছেন সেদিনকে ভালো থাকছেন, কারণ আপনি সিমটমের জন্য খাচ্ছেন। আর এই যে রেগুলারলি গ্যাসের ওষুধ খাওয়া, তার কিন্তু একটা সাইড এফেক্ট আছে। আর আপনার মেন যে রোগ সেটা কিন্তু আপনি জানলেন না, আপনি সেই মেন রোগটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তো এই জায়গায় বলবো, এটার যদি পার্মানেন্ট সলিউশন চান অবশ্যই আছে, কিন্তু তার জন্য একবার আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আমরা দেখে বলে দেবো এক্স্যাক্ট কারণটা কি, কিছু রিপোর্টস আমরা দেবো, সেই রিপোর্টসগুলো করালে আপনি একটা লিভার ফাংশন টেস্ট করান, করিয়ে আমাদের কাছে আসুন, আমরা ডেফিনেটলি গাইড করে দেবো কি করলে আপনি এখন ভালো হবেন এবং ভবিষ্যতে আপনি কি কি করলে ভালো থাকবেন, এই সম্পূর্ণ গাইডটা আমরা দিয়ে দেবো। একদম। আরো একটা দিক কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো, কারণ অনেক ক্ষেত্রে আপনাদের ফোন ধরতে হয়, প্রচুর অভিজ্ঞতা হয়ে গিয়েছে। অনেকেই বলে যে ডক্টর এই হালদারকে সেদিন দেখলাম যে মাইলোপ্যাথি নিয়ে আলোচনা করছে, নার্ভের সমস্যা নিয়ে আলোচনা করছে, তার মানে উনি নার্ভ স্পেশালিস্ট চিকিৎসক, উনি নার্ভ ছাড়া অন্য কোনো বিষয় দেখেন না বা জানেন না। এটা বোধহয় অন্য প্যাথির ক্ষেত্রে বরাদ্দ স্যার, কিন্তু আমাদের আয়ুর্বেদে আমাদের চিকিৎসকেরা তো সব বিষয়ে স্পেশালিস্ট। অবশ্যই আমাদের লাইন অফ ট্রিটমেন্ট যেটা আছে, লাইন অফ ট্রিটমেন্ট একই থাকে, যেটা আমাদের আয়ুর্বেদের যে বইয়েতে বলা গেছে সেখানে লাইন অফ ট্রিটমেন্ট একই থাকবে। অবশ্যই এই নয় যে যিনি এটা নিয়ে আলোচনা করছেন মানে উনি ওটার ওই রোগের ট্রিটমেন্ট করবেন। লাইন অফ ট্রিটমেন্ট এক থাকলে যে কোনো ডক্টর আমাদের আপনাকে একই গাইড করে দেবে। একদম। পরের বন্ধুর সঙ্গে কথা বলবো, কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, আমি সত্যব্রত গুচাই বলছি। কোথা থেকে বলছেন? সত্যব্রত গুচাই। হ্যাঁ, কোথা থেকে ফোন করছেন দাদা? কেষ্টপুর থেকে। কেষ্টপুর থেকে, হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? আমি জেনারেলি সমস্যা কিছুটা ফিজিক্যাল প্রবলেম থাকে, কিন্তু আমি ডাক্তারের কাছে একটা জেনারেলি একটা প্রশ্ন রাখতে চাই যে আপনাদের আয়ুর্বেদ শাস্ত্র কিংবা পঞ্চকর্মা পদ্ধতি আমি শুনছি, ওনার প্রোগ্রাম খুব ইন্টারেস্ট করছে। তো এইটা আমাদের ক্যান্সারের উপরে কতটা এফেক্ট করতে পারে, কিংবা সেই জাতীয় ডিজিজের উপরে, ক্রিটিক্যাল ইলনেসের উপরে এটা কতটা এফেক্টেড হতে পারে, আমি সেটার ব্যাপারে যদি ডাক্তার একটু আলোকপাত করেন। অবশ্যই, কারণ মেন জিনিস হচ্ছে জানবেন যে রোগটা আপনি বললেন ক্যান্সারের স্টেজের উপরেতে নির্ভর হয়। কারণ হচ্ছে আমাদের ক্যান্সারে কি হয়, আমাদের সেলগুলো ড্যামেজ হয়,
এবার ধরুন কারুর ফার্স্ট স্টেজ হলো কিংবা ফার্স্ট স্টেজ থেকে সেকেন্ড স্টেজ যাচ্ছে, এই সময় ওনার বডির সেলের যে পাওয়ার থাকবে, যদি কারুর থার্ড স্টেজ ফোর্থ স্টেজ চলে যায়, সেই পাওয়ার কিন্তু একদম কমে যাবে। তো সেক্ষেত্রে বলবো যে যদি ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ হয়, সেক্ষেত্রে অবশ্যই আয়ুর্বেদের বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকম হার্বসের কথা বলা আছে, যেগুলো যদি আমরা ইউজ করতে পারি প্রপারলি ঠিকভাবে, তাহলে কিন্তু আমরা সেলকে রিজুভিনেটেড করতে পারি। কিন্তু একটা থার্ড স্টেজ সেকেন্ড স্টেজ চলে যাওয়া মানে তার কমপ্লিকেশন বেড়ে যাওয়া, সেটা আর এক জায়গায় থাকে না, দেখা যায় যে সেইটা এক জায়গা থেকে বিভিন্ন অর্গানেতে ছড়িয়ে গেছে। তো সেখানে কিন্তু এই জিনিসটা খুব টাফ হয়ে যায়। কিন্তু আর্লি স্টেজে পঞ্চকর্ম, যেটা ডিটক্সিফিকেশন একটা মেথড, শরীরের টক্সিক সাবস্টেন্স গুলোকে বার করা যায়। তো আর্লি স্টেজে অবশ্যই আয়ুর্বেদে বিভিন্ন রকম হার্বস আছে, বিভিন্ন রকম মেডিসিনস আছে, যেগুলো যদি ইউজ করা যায় ডেফিনেটলি কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে। একদম। এবং ক্যান্সার নিয়ে আমাদের প্রচুর ট্রিটমেন্ট কিন্তু চলছে, ক্যান্সারে আক্রান্ত প্রচুর মানুষ ভালো হয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এসে। বিস্তারিত আলোচনা করার সময়টা হয়তো আজকে হবে না, তবে আপনারা যদি চান চেম্বারে আপনাদের পরিবারে যদি ক্যান্সারে আক্রান্ত কোনো পেশেন্ট থাকেন, তাহলে কিন্তু আপনারা নিশ্চিন্তে নিয়ে আসতে পারবেন। তবে আপনাদের যে কোনো সমস্যার জন্য যতটা রিপোর্টস আপনাদের কাছে রয়েছে সেটা কিন্তু আমাদের চেম্বারে নিয়ে আসতে ভুলবেন না। স্যারের কাছে আবারও চলে যাব, মাইলোপ্যাথি নিয়ে আমরা আলোচনা করছিলাম, আর কি শুনবো স্যার? তো মাইলোপ্যাথি যেটা বললাম, আমাদের স্পাইনের যেটা প্রবলেম, আমরা যদি এটাকে মাইলোপ্যাথিটাকে ভাগ করি, দেখা যাবে যে এটাকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে আমাদের সার্ভাইকাল মাইলোপ্যাথি, যেটা আমাদের কাঁধ রিলেটেড যে হাড়গুলো আছে সেই জায়গাতে। দ্বিতীয়ত হচ্ছে থোরাসিক, মানে আমাদের চেস্টের ঠিক ব্যাকে যে হাড়গুলো আছে। আর একটা হচ্ছে লাম্বার মাইলোপ্যাথি, মানে আমাদের কোমরের যে হাড়গুলো আছে। তো আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে এই যে আমরা অনেক সময় কি হয় যে একটুখানি গুলিয়ে ফেলি রোগটাকে ডায়াগনোসিস করতে। এই যে যিনি ফোন করলেন, উনি বললেন যে আমি কোমরেতে আমার ব্যথা হয়, আমি একই জায়গাতে একই চেয়ারে বসে অনেকক্ষণ কাজ করি, কিন্তু তার সাথে সাথে ওনার আবার একটা হিস্ট্রি আছে যে উনি পড়ে গেছিলেন, একটা চোট ছিল। তাহলে এই জায়গাটাতে হচ্ছে ডায়াগনোসিসটা খুব ভাইটাল জিনিস, যে আমি একটা রোগের ট্রিটমেন্ট করব। আমি যদি লাম্বার স্পন্ডালাইটিস হিসেবে ট্রিটমেন্ট করি, কিন্তু জানলাম না যে আমার মাইলোপ্যাথি আছে কিনা, বা কোনো রকম স্পাইনের কোনো রকম প্রবলেম দেখা যাচ্ছে কিনা, তাহলে কিন্তু সেই রোগটা খুব তাড়াতাড়ি সারে না বা সারবেও না। সেই কারণে যেমন অনেকে কি হয়, ঘাড়ে ব্যথা থাকে, অনেকে বলে ঘাড় ঘোরাতে পারছি না, কিন্তু দেখা যায় যে উনি এক্স রে করছেন, কোনো রকম কিছু প্রবলেম দেখা যাচ্ছে না। তাহলে আমরা নর্মালি যদি ভাবি যে হ্যাঁ ঘাড় ঘোরাতে পারছেন না, ঘাড়ে ব্যথা, লাম্বার স্পন্ডালাইটিস, এই হচ্ছে আপনার সার্ভাইকাল স্পন্ডালাইটিস। কিন্তু যদি আমরা প্রপার ভাবে ডায়াগনোসিস, এই জন্য আমরা বারবার ডায়াগনোসিসের উপরে জোর দিই, যে প্রপার ডায়াগনোসিসের করার পর যদি ট্রিটমেন্টটা করা হয়, তাহলে ডেফিনেটলি খুব তাড়াতাড়ি তার অ্যান্সারটা পাওয়া যাবে। তো এই যে আমাদের সার্ভাইকাল মাইলোপ্যাথি বললাম, যেটা সার্ভাইকাল রিলেটেড কোনো হাড়ে যদি কোনো কারণের জন্য আমাদের হার্নিয়েটেড, মানে কোনো হাড় যদি বেড়ে যায়, বা যদি নার্ভের ওপরেতে কম্প্রেশন পড়ে, বা যদি কোনো কারণে সেখানে চোট আঘাতের কারণে, ইনজুরির কারণে যদি সেখানেতে স্পাইনাল কর্ডের ওপরেতে প্রেশার পড়ে, সেখান থেকে কি হয়, একটা ব্যথা তো থাকবে, কিন্তু এই যে লাম্বার স্পন্ডালাইটিসের সাথে বা এই যে সার্ভাইকাল স্পন্ডালাইটিসের সাথে আমি এই সার্ভাইকাল মাইলোপ্যাথিকে আলাদা করব কি করে? আমাদের একটা পেন হবে নর্মালি সার্ভাইকাল স্পন্ডালাইটিসে, যেটা জাস্ট ঘাড়েতে হবে, সেখান থেকে আস্তে আস্তে হাতের দিকে যাবে। কিন্তু মাইলোপ্যাথির যদি হয় সেখানে কি হবে, ব্যথা যেরকম থাকবে, ব্যথার সাথে সাথে একটা ঝিনঝিনানি ভাব থাকবে হাতে, তার সাথে একটা অবশ ভাব থাকবে। এবং যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে ওনার সূক্ষ্ম স্কিলগুলোতে প্রবলেম হবে। যেমন উনি যদি দেখা যায় যে শার্টের বোতামটা আটকে যাচ্ছেন, তখন দেখা যাবে যে একটা পেন অনুভব হবে আমাদের হাতে। তো এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো, এইটা যদি আমরা ঠিক করে যদি দেখি, তাহলে কিন্তু ডায়াগনোসিস প্রপার করা যায়। দুটো রোগই আলাদা, একটা নার্ভের জন্য, একটা হচ্ছে হাড় চেপে যাবার জন্য। তো এই যে সিমটম গুলো, আমি আসছি আরো একদম, এটা একটা সিমটমস এর মধ্যে পড়ে। কারণ আপনি ভাবতেই পারেন আমি তো ডাক্তার নই, আমি কি করে বাড়িতে বসে বুঝবো যে ডাক্তারবাবু যে সমস্যাটা বলছে সেটা আমার কিনা? তাহলে ছোট ছোট যে সিমটমস গুলোর কথা বলা হচ্ছে, এগুলো একটু মাথায় রাখবেন, এবং যদি এগুলো আপনি অনুভব করেন, তাহলে আপনার নিকটস্থ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যোগাযোগ করবেন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো। হ্যালো, কে বলছেন? আমি বীরভূম থেকে মিতালি বলছি। বীরভূম থেকে বলছেন, কি সমস্যা আছে ম্যাডাম?
ডাক্তারবাবু, আমার হচ্ছে আজ 3 বছর থেকে কোমরে ব্যথা। আচ্ছা এই অ্যালোপ্যাথি ডাক্তার দেখায়, কিন্তু উনি রক্ত পরীক্ষা করি, থাইরয়েড, সুগার এগুলো কিছু নাই, আমি প্রেসারের ট্যাবলেট খাই, কিন্তু উনি বলেছে আমার ভিটামিন কম আছে। আচ্ছা আচ্ছা, কোমরে যে ব্যথা এর জন্য কোন রকম এক্সরে করেছেন? হ্যাঁ, ওই ডাক্তারকে বলেছিলাম, আর কোনো পরীক্ষা করতে হবে, মানে রক্ত পরীক্ষা করে জানিয়ে দিয়েছে ভিটামিন ডি কম আছে, 2বার করেছিলাম। হচ্ছে ঠিক আছে, ভিটামিন ডি কম আছে, ঠিক আছে। কোমরে যে ব্যথাটা হচ্ছে যদি ভিটামিন ডি এর কারণেই হয় শুধু, তাহলে শুধু কোমরে হবে না, আমাদের টোটাল বডির যে হাড় আছে সব জায়গাতেই হবে। আর আপনি বলছেন 3 বছর থেকে ভুগছেন কোমরের ব্যথা, তার জন্য ওষুধ খাচ্ছেন। আপনি জানেনই না আপনার রোগটা কি, আপনি কিসের ওষুধ খাচ্ছেন? আপনি আমি একটু বলি না, হুম শোনেন স্যার, শোনেন। আমার কি ব্যথা, মানে মনে হচ্ছে জানে আমাকে মাথি দিকেও ঠিক বুঝলেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমার গোটা বডি ব্যথা, মানে হুম। কোমরে হচ্ছে, কিন্তু আমাকে মনে হচ্ছে মানে আমাকে লাঠি থেকে মেরেছে এমন ব্যথা। আচ্ছা আমার কি গুলো বন্ধ ব্যথা, আর একবার পায়ের নয়। আচ্ছা এবং এবং হাত পা ঝিনঝিন করছে, আমার হাত অবাক হয়ে যাচ্ছে, হাতের পায়ের আঙুল মানে এখন তাই যেন শ্বাস করছি, এরকম ব্যাপার। আচ্ছা তো হচ্ছে আমি ওষুধ খাচ্ছি, কিন্তু ওর সঙ্গে নার্ভের প্রবলেম কি তা যায়নি। ডাক্তারে আমাকে ওষুধ দিয়েছে, তো ওই ওষুধ খেলে আমার ঘুম চলেছি, হুম ঘুম আসছে। সকালে ওষুধ খাচ্ছি, দুপুরবেলা রান্না করতে হচ্ছে। আমি একদিন ওই রান্নাতেই আমি মানে অ্যাক্সিডেন্ট মানে কিছু হয়েছে, তো পুরি মুড়ি যেত আমি কি জানি। যাই হোক, এরকম ব্যাপার এগুলা কি ঠিক কি নার্ভের প্রবলেম না কি, আর ভিটামিন ডি তার জন্য কি করছে একটু বলেন স্যার। আমি ঠিক আছে, শুনুন, বুঝতে পেরেছেন স্যার, এবার আপনি শুনুন। আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। ওটার গোটা শরীরে যে ব্যথাটা আছে, মাল্টিপল জয়েন্ট পেন, হ্যাঁ হতে পারে ভিটামিন ডি3 এর কারণে হতে পারে, কিন্তু মাল্টিপল জয়েন্ট পেন ফিমেলদের যখনই দেখা যায়, এবং বিশেষ করে আমরা একটা রোগের দিকে ইন্ডিকেট আমাদের থাকে, যেটা হচ্ছে রিউমাটয়েড আর্থারাইটিস। তো সেইগুলোর জন্য কি হয়, কিছু প্রপার ডায়াগনোসিসের জন্য প্রপার টেস্টের প্রয়োজন হয়। আপনার তার সাথে সাথে কোমরেও ব্যথা আছে, তাহলে কোমরে যদি ব্যথা থাকে এবং সেখানে যদি কোনো কারণে লাম্বার স্পন্ডালাইটিস আসে, এবং যদি কোনো কারণে সেই লাম্বার স্পন্ডালাইটিসটা বাড়ার ফলে আমাদের নার্ভের ওপরেতে প্রেশার আসে, এই যে আপনি বলছেন ঝিনঝিনানি ভাব আসছে, তার মানে কোথাও না কোথাও একটু নার্ভও রিলেটেড আছে এখানে। কিন্তু ব্যাপারটা হচ্ছে শুধু ভিটামিন ডি3 কারণেই যে আপনার এটা হবে সেটা নয়, কারণ আপনাকে প্রপার ডায়াগনোসিস করতে গেলে সব দিকটাকে আগে করতে হবে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, মানে অন্য রোগের সাথে তুলনা করতে হবে, করে তারপরে সেখানে একটা কনক্লুশনের মধ্যে আসতে হয়। তো সেই কারণে বলবো, আপনি এই যে 3 বছর ধরে ওষুধ খাচ্ছেন, আপনার কমছে না। কেন কমছে না? কারণ আপনার লাইন অফ ট্রিটমেন্টটাই ঠিক হচ্ছে না, আপনার ট্রিটমেন্ট প্রসেসটাই ঠিক হচ্ছে না। সেই কারণে আপনি যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, এবং এই যে বলছেন আপনার ঘুম চলে আসছে, নার্ভের ওষুধ এরকম থাকে যেগুলো কি হয়, যেগুলোকে যখনই আপনি খাবেন আপনার নার্ভটাকে শান্ত করে দেবে। এর ফলে ম্যাক্সিমাম টাইম কি হবে, আপনি ঘুমিয়ে থাকবেন, কিন্তু তার রেজাল্টটা কি, আপনি যখন খাচ্ছেন তখন হয়তো আপনি ঘুমিয়ে থাকছেন, ঠিক থাকছেন, কিন্তু আবার উঠছেন, আবার প্রবলেম। তো আপনার লাইন অফ ট্রিটমেন্টটা ঠিক হচ্ছে না। আপনি যদি সুস্থ হতে চান, আপনাকে লাইন অফ ট্রিটমেন্টটা ঠিক করতে হবে। সেই জায়গাতে যদি মনে করেন যে হ্যাঁ আপনি 3 বছর ধরে ভুগছেন, আপনি প্রপার ভাবে ট্রিটমেন্ট চাইছেন এবং এটার পার্মানেন্ট সলিউশন চাইছেন, অবশ্যই আমরা আছি। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনার যে জায়গা কাছে হবে সেই জায়গায় একবার আসুন, যা যা রিপোর্টস আপনার কাছে আছে সেগুলো একবার নিয়ে আসুন, আমরা দেখে আপনাকে গাইড করে দেবো যে কি করলে আপনি এখন ভালো হবেন এবং ভবিষ্যতে যাতে এই রোগ না আসে এবং আপনি ভালো থাকবেন সেইটারও আমরা গাইড করে দেবো। একদম ঠিক কথা। আপনার দেওয়াল থেকে চুন ঝরে পড়ে যাচ্ছে, আপনি ভাবছেন রঙের দোষ, বারবার আপনি রং করে যাচ্ছে, আবার এই রংটা কিন্তু উঠে যাচ্ছে। তো ওটা রঙের দোষ নাকি ড্যাম পড়ে যাওয়ার দোষ, এটাই হচ্ছে আসল ডায়াগনোসিস, এবং এটাই কিন্তু করেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। আপনি এমন একটা ট্রিটমেন্ট করছেন, রান্না করতে করতে কড়াইয়ের উপরে ঘুমিয়ে পড়ছেন, এটাকে ট্রিটমেন্ট বলে? নাকি সম্পূর্ণভাবে আপনার নার্ভের সমস্যাটাকে মিটিয়ে দেওয়াটাকে ট্রিটমেন্ট বলে? একটু ভাববেন, কারণ ভেবে কাজ করলে আমরা অনেক ভালো কাজ কিন্তু করতে পারি, আর অবুঝের মতন কাজ করলে অনেক ভুল পদক্ষেপ কিন্তু নিতে পারি। চট করে বলে রাখবো আমাদের চেম্বারগুলোর কথা, একটু মনোযোগ সহকারে শুনে নেবেন। আমাদের বনগাঁয় কিন্তু চেম্বার রয়েছে ডক্টর এস ভাদুরী
ভাদুরীকে কিন্তু পাচ্ছেন। রায়গঞ্জে চেম্বার রয়েছে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। ক্যানিং চেম্বারে ডক্টর আর দেকে কিন্তু পেয়ে যাচ্ছেন। বর্ধমানে আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন মালদায় চেম্বারে ডক্টর বি শর্মাকে আপনারা কিন্তু পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন বহরমপুর চেম্বারে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, কৃষ্ণনগর চেম্বারে স্যারকে পাচ্ছেন অর্থাৎ ডক্টর এ হালদারকে পাচ্ছেন, দুর্গাপুর চেম্বারে ডক্টর এস খানকে কিন্তু পাচ্ছেন, বোলপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন কোচবিহার চেম্বারে ডক্টর এস ঘোষালকে, আলিপুরদুয়ারে কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মেচেদায় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, খড়গপুর চেম্বার এবং জামশেদপুর চেম্বারেও কিন্তু পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই হলদিয়া চেম্বারে ডক্টর বি শর্মাকে, আসানসোলে পাচ্ছেন স্যারকে অর্থাৎ ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন কাকদ্বীপ চেম্বারে ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই আপনারা ঝাড়গ্রাম চেম্বারে ডক্টর এ হালদারকে। স্যার কিন্তু যান ঝাড়গ্রাম চেম্বারে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। কাকদ্বীপ চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই বাঁকুড়া চেম্বারে ডক্টর এ হালদারকে, শিলচরে আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু ডক্টর বি শর্মাকে, পুরুলিয়া চেম্বারে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গঙ্গারামপুরে আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আরামবাগ চেম্বারের কথা অনেকেই প্রশ্ন করেন, আরামবাগ চেম্বারে স্যার থাকেন অর্থাৎ ডক্টর এ হালদার নিজে কিন্তু থাকেন। শিলিগুড়িতে আমাদের চেম্বার রয়েছে, নর্থ বেঙ্গলের ভীষণ ইম্পর্টেন্ট একটি চেম্বার শিলিগুড়ি চেম্বার, সেখানে কিন্তু অবশ্যই পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। আগরতলা চেম্বার, ত্রিপুরার বন্ধুদের জন্য বলবো আগরতলায় কিন্তু এবারে থাকছেন অবশ্যই আগরতলা চেম্বারে ডক্টর এস ঘোষাল থাকছেন গুয়াহাটি চেম্বারে ডক্টর বি শর্মা, দিল্লিতে থাকছেন ডক্টর এ হালদার এবং ডিব্রুগড়ে থাকছেন ডক্টর এস ঘোষাল। অবশ্যই যোগাযোগ করতে হবে, মাঝে মধ্যে ভুলে যেতেই পারেন কোন ডক্টর আসছেন কোন ডক্টর থাকছেন, বা যদি ডক্টরের একটু পরিবর্তন হয় তাতে কোনো অসুবিধা নেই। আমাদের প্রত্যেকজন চিকিৎসক কিন্তু সমস্ত বিষয়ে পারদর্শী চিকিৎসক, সার্টিফাইড চিকিৎসক, অভিজ্ঞ চিকিৎসক, যে কোনো চিকিৎসককে আপনি দেখান, এনবিপি ছত্র ছায়া যদি দেখান তাহলে ট্রিটমেন্ট আপনার সঠিক হবে, ভালো আপনি কিন্তু সম্পূর্ণভাবে হবে। এখানেই কিন্তু শেষ নয়, কলকাতার বন্ধুদের জন্য বলবো যে মধ্যমগ্রাম আমাদের কিন্তু হেড অফিস, সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আবার এদিকে ল্যান্সটাউন অর্থাৎ হাজরা শিশুমঙ্গল হসপিটালের একদম অপোজিটে আমাদের চেম্বার রয়েছে, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। মাঝে রয়েছে অবশ্যই কিন্তু আমাদের হাতিবাগান চেম্বার, আর ওপাশে অবশ্যই রয়েছে আমাদের খিদিরপুর চেম্বার। আপনাদের সুবিধা অনুযায়ী যোগাযোগ করবেন। হাওড়ায় শিবপুর, বালচিগুড়ি বাজার দাসনগর এবং বেলুড়ে চেম্বার রয়েছে। আর অবশ্যই দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে প্রত্যেক বৃহস্পতিবার করে আমাদের অভিজ্ঞ চিকিৎসকদের কিন্তু পেয়ে যাচ্ছে। এবং তার পাশাপাশি বলবো যে আমাদের হেল্পলাইন নাম্বার 9830235527 বা 37, এই দুটি নাম্বার কিন্তু নোট করতে একদম ভুলবেন না, কারণ আপনি অ্যাড্রেস ভুলে যেতে পারেন, আপনি চেম্বারের কথা ভুলে যেতে পারেন, ডাক্তার কোন ডাক্তার থাকবেন ভুলে যেতে পারেন, কিন্তু যদি মনে রাখেন হেল্পলাইন নাম্বারকে তাহলে কিন্তু সব সমস্যার সমাধান। মাইলোপ্যাথি নিয়ে আলোচনা করছি, কিছু ছোট ছোট সিমটমস নিয়েও আমরা শুনছিলাম ডাক্তারবাবু, কারণ চিনতে হবে তো, আমরা তো খুব সাধারণ মানুষ, এবং তার পাশাপাশি সমস্যার সমাধানও করতে হবে। অবশ্যই আমাদের সবসময় ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা করা দরকার। এই যে ছোট ছোট সিমটম গুলো আমরা বলি সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে কাজে লাগে। যেরকম আমি ঘাড়ের কথা বললাম, সেরকম আমাদের লাম্বার স্পন্ডালাইটিস যেটা থাকে তার সাথে যদি আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করি মাইলোপ্যাথি, তাহলে দেখা যাবে শুধু পেন এক জায়গায় থাকবে না, তার সাথে সাথে সেই পেনটার সাথে সাথে একটা ঝিনঝিনানি ভাব থাকবে, অবশ থাকবে, যেটা আমাদের তলার পোর্শন দিকে যাবে। আর মাইলোপ্যাথির যে মেন সিমটম গুলো থাকবে সেটা কি হবে, যে আমাদের ব্যথা তো আছেই, আমাদের স্পাইনে কিংবা আমাদের কোমরে কিংবা আমাদের লাম্বার এতে সার্ভাইকালেতে আমাদের ব্যথা আছে, তার সাথে সাথে দেখা যাবে যে আমাদের হাঁটতে গেলে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, কারণ যেহেতু আমাদের ফার্স্টেই বললাম যে মেসেজ যেটা আমাদের ব্রেন থেকে আসে বিভিন্ন অর্গানে সেইটা আসছে না। দ্বিতীয়ত তার সাথে সাথে ছোট ছোট স্কিলগুলোতে প্রবলেম হবে, আমাদের ছোট ছোট কাজগুলো করতে আমাদের একটুখানি প্রবলেম আসবে। এবং এছাড়া যেটা দেখা যাবে বাউল মুভমেন্ট যেটা থাকবে সেটা ইরেগুলার হয়ে যাবে। তো এরকম ছোট ছোট কিছু আছে, সিমটম আছে, সেইগুলো যদি আমরা ফলো করি তাহলে অন্যান্য রোগ থেকে আমরা আলাদাভাবে ট্রিটমেন্টটা করতে পারবো। তাতে কি হবে, আমরা রেজাল্টটা খুব তাড়াতাড়ি পাবো। একদম, সমস্যাগুলো কিন্তু ছোট না, সমস্যাটা বিশাল বড়, কারণ আপনার প্রত্যেকটা দিনকে তারা নষ্ট করছে। আপনার সমস্যা আপনাকে জ্বালাতন করছে, আপনাকে বিরক্ত করছে, আপনার সাধারণ কাজ বা স্বাভাবিক কাজগুলোকে করতে দিচ্ছে না। সমস্যার সমাধানের নাম এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। কেন এত কনফিডেন্সের সাথে বলছি, কারণ আমাদের চেম্বারে যারা পৌঁছে যান তারা ভালো থাকে। সেরকম কিছু নিদর্শন একেবারে তুলে ধরবো আপনাদের সামনে, তারপর ফিরে আসবো অনুষ্ঠানে। রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিও আর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন?
আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। অনেকটাই সুস্থ। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ, কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিওআর্থ্রাইটিস নিয়ে এই অস্টিওআর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ, এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, হাঁটতেও পারছি। তাই তো? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? আমি অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি, কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। হ্যাঁ। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দেখিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। হ্যাঁ, তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড। প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। হ্যাঁ, এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টিসিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টিসিসিপি কত এসছে? 3.44। 3.44। আর যখন আপনি এসছিলেন আরএফ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 60.8। 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নর্মাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ, এখন বাড়ির কাজ করতে। নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। যমজ বাচ্চা নিশ্চয়ই দেখেছেন, দেখবেন দেখতে তাদের একদম এক রকমের হয়, হুবহু দেখলে চেনা যায় না কে এ কে ও, কিন্তু তাদের চরিত্র একেবারে আলাদা হয়। অর্থাৎ কেউ দুষ্টু, কেউ শান্ত, কেউ প্রচন্ড বকবক করে, কেউ কথাই বলে না, কেউ প্রচন্ড রাগী, কেউ আর ভীষণ শান্ত।
কেন এই কথাটা বললাম, আমাদের সমস্যার ক্ষেত্রেও এরকম কিছু সমস্যা রয়েছে যে সমস্যাগুলোকে দেখতে একেবারে একরকম, কিন্তু সেই সমস্যার কারণ কিন্তু দুরকম হতেই পারে। আর আপনি ভাবছেন আপনার মাথা ব্যথা মানে তার কারণ একটা, ওষুধ একটা, পেটে ব্যথা মানে কারণ একটা, ওষুধ একটা, কিন্তু আপনার পেটে ব্যথা আর আমার পেটে ব্যথার মধ্যে আকাশ পাতাল তফাৎ কিন্তু থাকতেই পারে। তাই এটা কিন্তু আপনাদের ভাবতে হবে, নিজে ডাক্তারি করবেন না, নিজে কোনো সিদ্ধান্ত নেবেন না, বা যে চিকিৎসক বা যে প্যাথিকে নির্বাচন করবেন, যেখানে যাচ্ছেন সেখানে চিকিৎসক অভিজ্ঞতা বিষয়টা, তারা বিষয়টা নিয়ে যথেষ্ট পারদর্শী তো, পেশেন্টদের ভালো করেছেন তো, তাদের মেডিসিনে কাজ হচ্ছে তো, এই বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে তবেই কিন্তু এগোবে। কারণ আপনার নির্বাচনের উপর নির্ভর করছে আপনার সুস্থতা, আপনার ভালো থাকা, আপনার কনফিডেন্স এবং আপনার বিশ্বাস, সবকিছু। কারণ আপনি বিশ্বাস করে এনবিপিতে আসছেন এবং আমাদের ধর্ম বা আমাদের কর্ম যে আপনার বিশ্বাসের মর্যাদা দেওয়া, সেটাই কিন্তু করছে এনবিপির প্রত্যেকজন অভিজ্ঞ চিকিৎসক। আপ্রাণ চেষ্টা করছেন আপনাদের বিশ্বাসকে অর্জন করার এবং আপনাদের মুখে হাসি ফোটানোর। আজকে এরকম গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এ হালদার। প্রথমেই স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং স্যারের থেকে ঠিক এই বিষয়টাই জানতে যাবো, স্যার এরকম বোধহয় প্রচুর সমস্যা আছে যে সমস্যাগুলোকে দেখতে অনেকটা একরকম। যেমন আমাদের আগে একটা এপিসোডে আপনি মাইলোপ্যাথি নিয়ে আলোচনা করছিলেন, আপনি বলছিলেন মাইলোপ্যাথির সিমটম আবার লাম্বার স্পন্ডিলাইটিসের সিমটম অনেক ক্ষেত্রে মিলে যায়, বা সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের সিমটমস অনেক সময় মিলে যায়। তো মিলে গেলে আমি তো রোগটাকে গুলিয়ে ফেললে চলবে না, অর্থাৎ ডক্টরের উপরই নির্ভর করছে সে কতটা পারদর্শী, সঠিক কারণটাকে খুঁজে বের করতে পারছে কিনা। অবশ্যই, কারণ মেইন জিনিস হচ্ছে আমরা যদি ডায়াগনোসিসটা ঠিকঠাক না করি, আমরা বছরের পর বছর ট্রিটমেন্ট করলেও কিন্তু তার রেজাল্ট আমরা পাবো না। এই যে অনেকে বলে যে আমরা 2 বছর 3 বছর 4 বছর ধরে ভুগছি, ধরুন সাপোজ ধরছি যে আমার কোমরে ব্যথা, তার সাথে সাথে আমার পায়ের তলার দিকটাও ঝিনঝিন করছে, তো আমি এত বছর ধরে ওষুধ খাচ্ছি কিন্তু ভালো হচ্ছে না, যখন খাচ্ছি তখন ব্যথাটা কমে যাচ্ছে, তারপরে আবার সেই ব্যথাটা আসছে। তার কারণটা কি? কারণ হচ্ছে অনেকে কি করে এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের দিকে যায় না, এবং ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস না করতে পারলে প্রপার ডায়াগনোসিসটা করা যাবে না। আমি আসছি এটা নিয়ে, একদম ইম্পর্টেন্ট আলোচনা, আপনাদের জন্য আলোচনা, কারণ আপনারাই মাঝে মাঝে এরকম সমস্যায় ভুক্তভোগী এবং সঠিক ট্রিটমেন্ট পাচ্ছেন না। বুঝে নিন সঠিক রোগটাকে। তবে তার আগে দেখে নেবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। নমস্কার, আমি শীতের মোড় থেকে বলছিলাম। শীতের মোড় থেকে, হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে আমার মানে 15-20 দিন আগে ঠান্ডা লেগেছিল, কিন্তু আমি এবারে ঠান্ডার ওষুধ খেয়েছিলাম, তো সেই ঠান্ডা রয়েছে না এখনো থেকে, মানে কোনো মতেই কাটছে না। আচ্ছা, এই যে আপনার ঠান্ডা লাগার ধাতটা, এটা কি আছে বরাবর? হ্যাঁ, ঠান্ডা লাগার ধাত আছে, কিন্তু মোটামুটি 2-3 দিন 4 দিনে ঠিক হয়ে যায়, কিন্তু দেখছি 15-20 দিন হয়ে গেল, মানে আপনার কি এমনি কি কোল্ড অ্যালার্জি বা কোন রকম অ্যালার্জি শরীরে আছে? না, অ্যালার্জি নেই কিছু। কোনোদিনও কি টেস্ট করেছেন? হ্যাঁ, টেস্ট করেছিলাম আগে, মানে রিসেন্ট করা হয়নি, আগে করা হয়েছিল। আচ্ছা, দেখুন আপনার এই যে, আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। এই যে আপনার বারে বারে একটা ঠান্ডা লাগার ধাত আছে, তার মানে হচ্ছে আপনার কোথাও না কোথাও ইমিউনিটি পাওয়ার একটুখানি কম। কারণ জানবেন যে আপনি যখন ওষুধ খাচ্ছেন তখন ভালো হচ্ছেন, আবার কিছুদিন পর পর আপনার ঠান্ডা লাগছে। আগে আপনার 2 দিনে ওষুধ খেলে কমে যেত, এখন আপনার 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে যাচ্ছে, আপনার কমছে না। তার মানে কিন্তু এইটা আপনি জানবেন যে আপনি কিন্তু রোগটাকে, আপনার এই যে ইমিউনিটি সিস্টেমটাকে আরো খারাপ করছেন। কারণ আপনার প্রপার ভাবে আপনি কিন্তু যে কারণের জন্য আপনার এই হাঁচি কাশি ঠান্ডা লাগা এই জিনিসগুলো হচ্ছে, সেই কারণটা কিন্তু আপনার শরীরের মধ্যে রয়েই যাচ্ছে এবং দিনকে দিন সেটা উইক হচ্ছে। কারণ আপনার ইমিউনিটি পাওয়ার উইক হচ্ছে বলেই খুব তাড়াতাড়ি এই ঠান্ডা লাগছে। তো আপনাকে এই যে ঠান্ডা লাগছে বলে আপনি তার জন্য ওষুধ খাচ্ছেন, কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ারটাকে বাড়ানোর জন্য কিন্তু কিছু করছেন না। তো এই ক্ষেত্রে আপনার বলবো, আপনার কিন্তু এই যে ট্রিটমেন্ট যেটা আপনি চালাচ্ছেন, এটা কিন্তু ভুল ট্রিটমেন্ট চালাচ্ছেন। আপনাকে ইমিউনিটি পাওয়ারটাকে বুস্ট আপ করতে হবে, তার জন্য আপনাকে ওষুধ খেতে হবে, তার জন্য আপনাকে বিভিন্ন রকম গাইডলাইন আছে, সেগুলোকে ফলো করতে হবে, তবে আপনার এই রোগটা ঠিক হবে। তো যদি আপনি মনে করছেন আপনি প্রপার গাইড পাচ্ছেন না, সেক্ষেত্রে আমরা আছি আপনাকে গাইড করার জন্য। আপনাকে যেটা করতে হবে সেটা হেল্পলাইন নাম্বারে একটা ফোন করুন, করে আমাদের কাছে আসুন একবার, আমরা প্রপার ভাবে আপনাকে গাইড করে দেবো কি কি করলে, কি কি খাবার দাবার বা ডায়েটের মধ্যে থাকলে আপনি ইমিউনিটি পাওয়ারটাকে বুস্ট আপ করতে পারবেন। দেখবেন ইমিউনিটি পাওয়ারটা যদি বুস্ট আপ হয়ে যায়, এই ছোটখাটো জিনিসগুলোর জন্য আপনাকে ওষুধের ওপরেতে ডিপেন্ড থাকতে হবে না।
একদম, কারণ কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সায়েন্সকে কিন্তু মানতে হয়, কারণ আমাদের চেম্বার করতে গিয়ে বহু ক্ষেত্রে আমাদের হয়তো অনেক গ্রামে যেতে হয়, গ্রামের মানুষদের সাথে কথা বলতে হয়। দেখা যায় যে অনেকে হয়তো সাপে কামড় দিয়েছে, সে মনসা মন্দিরে নিয়ে যাচ্ছেন, তার বারবার সর্দি লাগছে, সে বাচ্চা আমার নজর লাগছে। তো দেখুন, বিশ্বাস, ধর্ম, সংস্কার সব রয়েছে, পাশাপাশি সায়েন্স, ডক্টর সব রয়েছে। আপনাকে দুটোকেই ব্যালেন্স করে চলতে হবে। আপনার শরীরের যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই ডাক্তার আপনার জন্য এক্সপার্ট, তো ডাক্তারের পরামর্শ নিন। আর আপনার ধর্ম সংস্কার তো সব রয়েছে পাশাপাশি। কেউ আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, কে বলছেন? হ্যাঁ বলুন। আমি কৃষ্ণনগর থেকে বলছিলাম। কৃষ্ণনগর? হ্যাঁ, জানেন যে কৃষ্ণনগরে আমাদের চেম্বার আছে। হ্যাঁ, দেখছি সেটা। একদম একদম কৃষ্ণনগরে আমাদের চেম্বার রয়েছে। যা বলুন ম্যাডাম, আপনার কি সমস্যা? আমার প্রচন্ড না হাঁটুতে ব্যথা হয়, সিঁড়িতে উঠতে গেলে। বা এমনি আর কোনো সমস্যা নেই, কিন্তু সিঁড়িতে উঠতে গেলে প্রচন্ড হাঁটুতে ব্যথা। আচ্ছা, ব্যথার সাথে সাথে কোনো রকম আওয়াজ হচ্ছে সিঁড়ি ভাঙতে না গেলে? না 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 না। এই যে ব্যথাটা হচ্ছে মোটামুটি রিসেন্ট হচ্ছে না অনেকদিন আগে থেকেই আছে? একদম রিসেন্টলি, একদম মানে recent? এক সপ্তাহ মতো হচ্ছে। আচ্ছা, শুধু সিঁড়িটা ভাঙতে গেলেই ব্যথাটা হচ্ছে, তাই তো? হ্যাঁ। আর সকালে যখন ঘুম থেকে উঠছেন তখন কি হাঁটু ভার হয়ে থাকা বা পা ভার হয়ে থাকা এরকম থাকছে, সঙ্গে হালকা ব্যথা? না, সেরকম কিছু না। সেরকম কিছু না। দেখুন, এই যে আপনার চলতে যেটা প্রবলেম হচ্ছে, আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি। এটা হয়তো বা এক্সরে করলে দেখা যাবে যে এটা ডিজেনারেটিভ চেঞ্জের খুব আর্লি স্টেজ আছে। কারণ আপনি স্টেপ ফেলতে অসুবিধা হচ্ছে বা সিঁড়ি ভাঙতে অসুবিধা হচ্ছে, মানে হচ্ছে আপনার হাঁটুটা ভাঁজ করতে আপনার অসুবিধা হচ্ছে। তো যেহেতু ওখানে ব্যথা হচ্ছে, যদি আপনার চোট আঘাত কোনো না লেগে থাকে তাহলে ব্যথাটা তো আর এমনি এমনি হবে না, নিশ্চয়ই কোনো না কোনো প্রবলেম ওখানে হচ্ছে বলেই ব্যথাটা হচ্ছে। তো সেক্ষেত্রে বলবো, যেহেতু আপনার খুবই রিসেন্ট এবং যদি এটা খুব আর্লি স্টেজ ধরা পড়ে, সেখান থেকে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন। তো আপনি একটা হাঁটুর এক্সরে করান। এক্সরে করে কৃষ্ণনগর থেকে বলছেন, কৃষ্ণনগরে আমি নিজে থাকি। আপনি এসে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে একবার ডেটটা জেনে নিন। আপনি ওই দিনকে এসে এক্সরে প্লেটটা একবার দেখান, আমি দেখে আপনাকে গাইড করে দেবো। যদি এক্সরে প্লেট নর্মাল থাকে তো আপনাকে সেই মতোই গাইড করব কিভাবে আপনি সুস্থ হবেন। যদি এক্সরে প্লেটে কোনো রকম রোগ ধরা পড়ে তার জন্য গাইড করে দেওয়া হবে যে আপনি কিভাবে মেডিকেশনের মধ্যে থাকলে কত দিনের মধ্যে আপনি সুস্থ হবেন, এবং ভবিষ্যতে যাতে এই প্রবলেমটা না আসে তার জন্য কি কি করতে হবে সেইটারও আমরা গাইড করে দেবো। তো একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে কৃষ্ণনগরে এসে একবার দেখা করুন। একদম, ডাক্তারবাবুরা কিন্তু এই প্রচেষ্টাটা সবসময় করেন। ডক্টর এ হালদার চাইলে আপনাকে ডাকতে পারতেন, আমি কলকাতার চেম্বারে বসে আছি, আপনি কৃষ্ণনগর থেকে, বহরমপুর থেকে চলে আসুন আমার কাছে। কিন্তু ডাক্তারবাবু আপনাদের কথা ভেবে, আপনাদের শারীরিক সমস্যার কথা ভেবে, আপনাদের সুবিধার কথা ভেবে পৌঁছে যাচ্ছেন কিন্তু একেবারে বহরমপুরে, পৌঁছে যাচ্ছেন কিন্তু কৃষ্ণনগরে, পৌঁছে যাচ্ছেন প্রত্যেকটি তার সেন্টারে, প্রত্যেকটি জেলায় জেলায়। কারণ আপনি বাড়ি থেকে বেরিয়ে 2 কদম এগুলি যেন আমাদের চেম্বার থেকে পেয়ে যান। এরপরেও যদি আপনি আলসি করেন, এরপরেও যদি আপনি বিভিন্ন রকমের অজুহাত দেখান, এরপরেও যদি আপনি নানা রকমের বাহানা তৈরি করেন, তাহলে তাতে ডাক্তারবাবুর কিচ্ছু যায় আসে না। সমস্যাটা আমার হবে, সমস্যাটা আপনার হবে, কারণ আমরা অসুস্থ হতে থাকবো। তাই যদি নিজেকে ভালো রাখতে চাই অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, আপনার বাড়ির কাছাকাছি চেম্বারে চট করে যোগাযোগ করুন। আমরা আলোচনায় ছিলাম ডাক্তারবাবু, গুরুত্বপূর্ণ একটি বিষয় আবার একটু শুনবো। তো আমাদের এই যে সার্ভাইকাল যেটা স্পন্ডাইলাইটিস, আমরা অনেক সময় কি হয় দেখি যে আমরা যদি অনেকক্ষণ এক জায়গায় বসে কোনো রকম কাজ করি, মাথা হেড করে, কিংবা কম্পিউটারের সামনে বসে অনেকক্ষণ ধরে যদি কাজ করতে হয়, তো একটা প্রফেশনাল লাইফের মধ্যে কি হয় আমাদের ঘাড়েতে হালকা একটু ব্যথা অনুভব করা হয়। তো এই যে স্টার্টিং যেটা ব্যথা হলো, আমরা কি করি শুরুতেই এটাকে ঠিকঠাক মতো করে দেখি না, হ্যাঁ ব্যথা হচ্ছে, আমরা কিছু ওষুধ আমরা কিনে খেয়ে নিলাম, ব্যথাটা ঠিক হয়ে গেল। কিন্তু দেখা যায় যে সেই ব্যথাটা আস্তে আস্তে বাড়তে থাকছে। এর ফলে কি হয়, আমাদের স্পাইন যেটা থাকে তার উপরের পোর্শন সার্ভাইকাল রিজনেতে আমাদের গ্যাপটা আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকে। তো এবং যখনই গ্যাপটা কমতে থাকে একটা স্টেজে গিয়ে দেখা যায় যে ঘাড় ঘোরাতেও অসুবিধা হয়, প্রচুর পরিমাণে ব্যথা হয়। আমরা তখন গিয়ে কি করি, আমরা এক্সরে করি, এক্সরে করে দেখি যে আমাদের ওখানে অলরেডি সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস হয়ে গেছে। কিন্তু যদি আমরা স্টার্টিং এ যে ব্যথাটা হচ্ছে সেই সময়টাতে যদি আমরা গিয়ে এক্সরে করে একবার দেখে নিই যে আমার ব্যথাটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। কারণ নর্মাল এই যে উনি ফোন করলেন একটু আগে হাঁটুর প্রবলেম, উনি কিন্তু খুব আর্লি স্টেজে ফোন করলেন। যখন দেখছেন যে আপনার ঘাড়েতে কোথাও চোট আঘাত লাগেনি,
কিন্তু আপনার ব্যথা হচ্ছে, তার মানে কোথাও না কোথাও একটা অসুবিধা আছে, আর সেটা হয়তো আপনি বাইরে থেকে বুঝতে পারবেন না যতক্ষণ না আপনি এক্স রে করবেন। তো সেই কারণে বলবো প্রাথমিক স্টেজেতে যদি আপনি রোগটাকে ধরে নিতে পারেন, তাহলে দেখবেন আপনার ট্রিটমেন্টটাও খুব অল্প সময় লাগবে এবং আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হবেন। এবার ধরুন এই যে ব্যথাটা হচ্ছে, এর সাথে সাথে কিছু সিমটম আছে, সেই সিমটমটাকেও আপনাকে খেয়াল রাখতে হবে যে আইদার এটা কি আপনার সার্ভাইকাল স্পন্ডালাইটিসই হচ্ছে, না আপনার অনেকদিন আগে একটা চোটের হিস্ট্রি আছে সেখান থেকে এখন ব্যথা হচ্ছে, সেটা অন্য কোনো রকম রোগও হতে পারে। আমি এটা নিয়ে আসছি, তোর ফোনটা ধরে নিন। অবশ্যই আলোচনায় ফিরবো, তবে কি আছেন একটু দেখে নেবো। নমস্কার। নমস্কার, কে বলছেন? স্বপন দাস বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন স্বপন বাবু? বলছি কাঁচরাপাড়া থেকে। কাঁচরাপাড়া থেকে, বলুন কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে আমার প্রচন্ড পরিমাণে ওয়েট বেড়ে যাচ্ছে। আচ্ছা, ওয়েট কত এখন? ওয়েট হচ্ছে 98। আর বয়স? বয়স হচ্ছে 32। কোন রকম বডি মুভমেন্ট থাকে, মানে এক্সারসাইজ কিছু করেন? না, সেভাবে করা হচ্ছে না, কিন্তু এখন করতাম না, এখন এই 2-3 মাস ধরে করছি, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা, তার সাথে সাথে ডায়েট কন্ট্রোল করছেন? হ্যাঁ, এখন তো করছি, কিন্তু আগে ফার্স্ট করে খুবই খেতাম, কিন্তু এখন তো কমিয়েছি। নিজে থেকে ডায়েট কন্ট্রোল করছেন না কোনো রকম নিউট্রিশনিস্ট বা? না, নিজের থেকে আমি কাউকে দেখাইনি, আপনার অনুষ্ঠানে দেখছিলাম তাই বাড়িতে বসে তাই ফোন করলাম। দেখুন, ব্যাপারটা হচ্ছে ওয়েট কমাতে গেলে সব দিক দিয়ে একটু ট্রিটমেন্টের প্রয়োজন, যেমন আপনার প্রপার ডায়েটটা প্রয়োজন। হ্যাঁ, নিজে থেকে ডায়েট করলে হয় না, কারণ আমাদের ব্যালেন্স ফুড দরকার। এবার ব্যালেন্স ফুডটা কিসে আসবে আপনি নিজে থেকে ডিটেক্ট করতে পারবেন না, আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। তো সেই ব্যালেন্স ফুডটাকে ঠিক করাটা যেমন জরুরি, তার সাথে সাথে আমাদের আয়ুর্বেদে বলেই দেয় যে দিনচর্যা আর ঋতুচর্যা, মানে আপনি সারাদিনে কি করবেন, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, এবং কোন সিজনেতে কোন জিনিসটা করবেন, এবং তার সাথে সাথে কি কি আপনাকে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ মানেই যে শুধু লিফটিং করা এরকম নয়, আপনাকে ফ্যাটকে বার্ন করতে হবে। তো ফ্যাটকে বার্ন করার জন্য আপনার কি কি এক্সারসাইজ প্রয়োজন, কি কি যোগা প্রয়োজন, সেইগুলো কিন্তু একটা প্রপার গাইড দরকার। তার সাথে সাথে কিছু মেডিসিনসও আপনার দরকার, যেখানেতে আপনার ফ্যাটটাকে বার্ন করতে সাহায্য করবে। তো এই প্রপার জিনিসটা যদি আপনি ঠিকঠাক মতো করে নিতে পারেন, তাহলে ডেফিনেটলি দেখবেন আপনার ওয়েট লস করতে পারবেন। এবং তার জন্য যেটা দরকার, এই গাইডের জন্য একবার আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করলে আপনার কাছে যে জায়গাটা হবে সেখানে এসে আমাদের সাথে একবার কনসাল্ট করুন। আমরা বসে আপনাকে একবার বলি যে কি কি ভাবে আপনি থাকলে আপনার ওয়েট লস খুব তাড়াতাড়ি হবে, কি কি ফুড আপনাকে ইনটেক করতে হবে, কোনগুলো নেওয়া যাবে কোনগুলো নেওয়া যাবে না, প্রপার গাইড আপনাকে দিয়ে দেওয়া হবে। এবং দেখবেন যে টাইমটা আমরা বলে দেবো সেই টাইমের মধ্যেই দেখবেন আপনি ওয়েট লস করছেন। একদম। ওজন বাড়ানো বা ওজন কমানো বা যে কোনো ধরনের এই ধরনের সমস্যা, বা আপনার স্কিন ওরিয়েন্টেড প্রবলেম, আপনার হেয়ারের সমস্যা হচ্ছে, এই সব কিছু নিয়ে কিন্তু এখন আলাদাভাবে ভাবনা চিন্তা করছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। তাই অবশ্যই অভিজ্ঞ চিকিৎসক যেখানে, সেখানে আপনার কিন্তু একেবারে নিশ্চিন্ত হওয়ার একটা বিশাল জায়গা রয়েছে। নিশ্চিন্তভাবে শুধুমাত্র আপনি চলে আসুন এবং সমস্যার কথা বলুন এবং অবশ্যই সমাধানটা পেয়ে যান। সবকিছু নিয়ে কথা বলতে হলেও কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করতে হবে। কেউ আমাদের সাথে আছেন, কথা বলবো, তারপর অবশ্যই কিন্তু আমি জানিয়ে দেবো যে কোথায় কোথায় আমাদের চেম্বার রয়েছে এবং কোন ডক্টরদের আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। কে আছেন শুনবো। নমস্কার। আমি বারাসাত থেকে বলছিলাম। বারাসাত থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে? আমার মাথায় চুল উঠে যাচ্ছে, হালকা ফুসকি হয়েছে। বয়স কত? ওই 16 বছর। 16 বছরে চুল উঠে যাচ্ছে? হ্যাঁ। কি বাইরে কি ধুলোবালিতে খুব থাকা হয়, বা এটা ওটা কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করা হয়? কেমিক্যাল তো এখন সাবান শ্যাম্পু এরকম একটা ইউজ করি। এছাড়া আর অন্য কিছু নয় তো? না। আচ্ছা, শরীরে কোনো রকম অ্যালার্জি আছে? না। কোনো টেস্ট করা হয়েছে? লিভারের কোনো সমস্যা? না, সেরকম তো চেক আপ করিনি এখন। চেক আপ করেননি, ঠিক আছে। আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি। আমরা বারবারই বলি চুল ওঠার পেছনে কয়েকটা কারণ থাকে, যেটা হচ্ছে যদি আমাদের মানে বিভিন্ন রকম কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করতে হয় কোনো কারণের জন্য, সেখানেতে একটা চান্স থাকে আমাদের চুল ওঠার। এছাড়া যারা দেখবেন খুব এখানে ওখানে ট্রাভেল করেন, এখানে জল ইউজ করা, অন্য জায়গার একটা জল ইউজ করা, সেখান থেকেও একটুখানি চুলের প্রবলেম আসে। এছাড়া যেটা আসে সেটা হচ্ছে যদি আমাদের শরীরে অ্যালার্জি থাকে এবং যদি লিভারের কোনো প্রবলেম থাকে। অনেক সময় দেখা যায়
যে অনেকেই ইউজ করে, অনেকে আসে বলেন যে আমরা ইউজ করছি কিন্তু আমাদের সারছে না। কিন্তু আমাদের একটু লাইন অফ ট্রিটমেন্টটা আলাদা, এই কারণের জন্য আমরা দুটো দিককে ভাবি এবং আমরা দুটো দিক থেকে ট্রিটমেন্ট করার চেষ্টা করি। সেই কারণে আমাদের একটা আলাদা সেটই আছে লাই এলিগেন্স বলে, যেখানেতে এটাকে আলাদাভাবে দেখা হয় যে ওনার শারীরিক কোনো অসুস্থতা আছে কিনা, যেমন এই যে বললাম ওনার থাইরয়েড আছে কিনা, ওনার লিভারের প্রবলেম আছে কিনা, ওনার অ্যালার্জি আছে কিনা। এইটার সাথে সাথে আমাদের হেয়ার গ্রোথ বা হেয়ার ফলের জন্য ট্রিটমেন্ট করতে হয়। কারণ দেখা যাচ্ছে যে আপনার লিভারের প্রবলেম আছে, শরীরে অ্যালার্জি আছে, আপনি যতই ট্রিটমেন্ট করান, আপনি যতক্ষণ না ওইটাকে ভালো করতে পারবেন ততক্ষণ কিন্তু আপনি প্রপারভাবে তার রেজাল্টটা পাবে না। সেই কারণের জন্য বারবারই আমরা কিছু টেস্ট করাই, করে দেখে নিই, তারপরে কিন্তু আমরা ট্রিটমেন্টটা শুরু করি। তো ওনার ক্ষেত্রেও বলবো ডেফিনেটলি আপনি রেজাল্ট পাবেন, কিন্তু যদি প্রপার গাইডলাইনের মধ্যে থাকেন, যেখানেতে আমরা আছি অবশ্যই হেল্প করার জন্য, একটা প্রপার গাইডলাইন দেওয়ার জন্য যে আপনার এই যে হেয়ার ফল হচ্ছে, ড্যান্ড্রফ হচ্ছে, সেটা কি কারণে হচ্ছে, এবং তার যখন আমরা প্রত্যেকটা কারণগুলোকে এক জায়গায় রেখে একটা কনক্লুশনের মধ্যে আসবো, দেখবেন আপনি কিছুদিনের মধ্যেই আপনি রেজাল্ট পাচ্ছেন। তো আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে একবার যোগাযোগ করুন, ডেফিনেটলি আপনি রেজাল্ট পাবেন। একদম। আমাদের বন্ধুদের জন্য আরেকবার বলে রাখবো যে কোথায় কোথায় আমাদের চেম্বার রয়েছে, মোটামুটি আপনাদের জানা আছে, তাও নতুন যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের জন্য। বনগাঁয় আমাদের চেম্বার আছে, ডক্টর এস ভাদুরীকে আপনারা পাচ্ছেন, রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ক্যানিং এ আমাদের চেম্বার রয়েছে, ডক্টর আর দেকে পাচ্ছেন, বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বহরমপুর এবং কৃষ্ণনগর আমাদের কিন্তু পরপর চেম্বার থাকেন কিন্তু ডক্টর এ হালদার। পেয়ে যাচ্ছেন দুর্গাপুর চেম্বারে ডক্টর এস খানকে, পেয়ে যাচ্ছেন বোলপুর চেম্বারে ডক্টর এস ভাদুরীকে, কোচবিহারে আমাদের চেম্বার রয়েছে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন আলিপুরদুয়ারে ডক্টর বি শর্মাকে, হেরিয়ায় আমাদের চেম্বার রয়েছে ডক্টর বি শর্মাকে কিন্তু পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন অবশ্যই মেচেদায় ডক্টর এন ভট্টাচার্যকে, পাশাপাশি খড়গপুর এবং জামশেদপুরেও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন হলদিয়া চেম্বারে ডক্টর বি শর্মাকে, এবং আসানসোল চেম্বারেও কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা, যিনি আমাদের সংস্থার চিফ মেডিকেল ডিরেক্টর। তার পাশাপাশি কাকদ্বীপে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে কিন্তু আপনারা এবারে পাচ্ছেন অবশ্যই ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন পুরুলিয়ায় ডক্টর এ হালদারকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে কিন্তু এবার থাকছেন ডক্টর বি শর্মা, আগরতলা অর্থাৎ ত্রিপুরার বন্ধুরা পেয়ে যাচ্ছেন অবশ্যই ডক্টর এস ঘোষালকে, গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন দিল্লিতে ডক্টর এ হালদারকে, এবং ডিব্রুগড়ে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। চেম্বার রয়েছে অবশ্যই আমাদের মধ্যমগ্রামে, ল্যান্সটাউনে আমাদের চেম্বার রয়েছে, যেটা শিশুমঙ্গল হসপিটালের একদম পাশাপাশি আপনারা হাতিবাগানের চেম্বার পাচ্ছেন, খিদিরপুরে চেম্বার পাচ্ছেন, হাওড়ায় শিবপুর, বাল্টিপুরি বাজার, দাসনগর এবং বেলুড়ে চেম্বার রয়েছে, দক্ষিণ 24 পরগনার বন্ধুদের জন্য আমতলা চেম্বার রয়েছে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি হাওড়া থেকে সন্দীপ বাগ বলছি। আচ্ছা বলুন, কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে আমার গায়ে বেশ চুলকানি হচ্ছে, কিছুদিন ধরে হচ্ছে, এলার্জি বই খাচ্ছি, ঠিকঠাক কমছে না, একটু কমছে আবার বাড়ছে। আচ্ছা, কোন রকম র্যাশ টাইপের বেরোচ্ছে, লাল লাল কোন রকম কিছু? হালকা লাল আছে। আচ্ছা, সেটা কি গোটা বডিতেই আছে না কোনো পার্টিকুলারলি কোনো জায়গায় লাল লাল হয়ে আছে? ওইটা মানে আগে একটু অল্প ছিল, এখন আপনার চারিয়ে যাচ্ছে জিনিসটা। আচ্ছা, কোন রকম কি আঁশের মতো কোনো জিনিস উঠছে চুলকালে? হ্যাঁ 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 হ্যাঁ। দেখুন, আপনি যে প্রবলেমটা কথা বলছেন, আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। যেটা যতটুকুনি আপনাকে আমি বললাম, কিছু রোগের একটা সিমটম বললাম, কিন্তু প্রপার ভাবে এইভাবে হয়তো আমি বলছি না যে আপনার এই রোগটাই হয়েছে। কিন্তু যদি আপনি বলেন যেটা বললাম যে হ্যাঁ কোনো পার্টিকুলারলি জায়গায় হয়েছিল, সেখান থেকে আস্তে আস্তে ছড়াচ্ছে, তার সাথে সাথে ইচিং খুব হচ্ছে, এবং যখন আপনি চুলকাচ্ছেন আঁশের মতো পড়ছে, এবং আপনি ওষুধ খেয়েও সেটাকে কমাতে পারছেন না, এটা কিন্তু একটা সোরিয়াসিসের সিমটমের দিকে আপনাকে নিয়ে যাচ্ছে। আপনি যতটুকুনি বললেন, বাকিটা কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনাকে দেখতে পারবো, কিছু টেস্ট করাতে পারবো, সেটা কিন্তু কনফার্ম হওয়া যাবে না। কিন্তু যদি আপনাকে একটা কথা বলছি যে সোরিয়াসিস হয় বা যদি এমনি নর্মাল অ্যালার্জি হয়, দুটোই কিন্তু খারাপ। সোরিয়াসিস তো অবশ্যই একটা খুবই খারাপ রোগ। এখন হয়তো আপনি অতটা বুঝতে পারছেন না, যদি ঠিকঠাক ট্রিটমেন্ট না করান তাহলে কিন্তু গোটা বডিতে আপনার মাছের যেরকম আঁশ বেরোয় সেরকম কিন্তু ঝরতে থাকবে, জিনিসটা দেখতে খারাপও লাগবে, তার সাথে সাথে যে ইচিং হচ্ছে, যেরকম ভাবে আপনার চুলকানিটা হচ্ছে, সেটা কিন্তু আরো বেশি হবে।
বা যদি অ্যালার্জিও নর্মাল থাকে সেটাও কিন্তু ভবিষ্যতে আপনাকে শ্বাসকষ্ট রূপে নেবে। তো এটাকে ফেলে রাখবেন না, শুরুতেই আগে দেখে নিন। ওষুধ আপনি অ্যালার্জির খাচ্ছেন, কিন্তু যদি দেখা যায় সোরিয়াসিস হয়েছে তাহলে কিন্তু রোগটা বেড়ে যাবে, কারণ অ্যালার্জির ওষুধ খেয়ে আপনি সোরিয়াসিসকে ভালো করতে পারবেন না। তো সেই কারণে বলবো, যদি আপনি দেখছেন যে আপনি ঠিকঠাক মতো গাইডলাইন পাচ্ছেন না, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, করে একবার যোগাযোগ করুন, আপনাকে প্রপারভাবে গাইড দিয়ে দেওয়া হবে এবং আমরাও একবার দেখে নেবো এক্স্যাক্ট আপনার কি হয়েছে। তারপরে দেখবেন যখন আমরা ওষুধ দেবো তখন দেখবেন আস্তে আস্তে আপনি এই রোগটা থেকে মুক্তি পাচ্ছেন এবং ভবিষ্যতে যাতে ফেরত না আসে সেই ব্যবস্থাটাও আমরা করে দেবো। একদম, স্কিনের সমস্যা কিন্তু একেবারে যমজ বাচ্চার গল্পের মতন। দেখতে অনেক সমস্যা একই রকম হয়, কিন্তু সেটা কিন্তু নানা রকমের কারণের হয়, নানা রকমের নাম হয়, নানা রকমের ট্রিটমেন্ট হয়। তাই অবশ্যই স্কিন ওরিয়েন্টেড প্রবলেমের জন্য আমরা বলি যে বাড়িতে নিজে এক্সপেরিমেন্ট তো করবেনই না, কোনো রোগের ক্ষেত্রেই করবেন না। স্কিনের জন্য অবশ্যই চিকিৎসককে দেখান, তারপর কিন্তু ট্রিটমেন্ট শুরু করুন। কে আছেন বলবেন? নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি হাবড়া থেকে বলছি। হাওড়া? হাবড়া হাবড়া থেকে বলছেন? হ্যাঁ বলুন বলুন, কি সমস্যা? আমার ছেলেটা না মানে কথার উত্তর দেয় না, কিন্তু যখন দেয় হ্যাঁ, আর পড়াশুনো ভালোই পারে, কিন্তু একা একা বক বক করে, দুষ্টুমি খুব করে, মানে কিছু বলেই রেগে যায়। বয়স কত? এই 7 বছরে পড়লো। 7 বছরে পড়লো। এটা কি জন্ম থেকেই এরকম হচ্ছে? জন্ম থেকে না, জন্ম থেকে যেমন ছিল তেমন, যখন থেকে একটু বুঝতে শিখেছে না তখন থেকেই না এরকম। আচ্ছা, এমনি কি ডেলিভারি নর্মাল হয়েছিল না ওই সময় কোনো প্রবলেম হয়েছিল? নর্মালি হয়েছিল। নর্মাল হয়েছিল। দেখুন, মেন জিনিস হচ্ছে যদি কথা বলার কোনো রকম প্রবলেম হয় এবং তার সাথে যদি কোনো রকম ব্রেনের নার্ভের কোনো রকম যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু এই প্রবলেমটা হতে পারে। কিন্তু যদি এটা হয় তাহলে আপনাকে শুধুমাত্র কোনো রকম ওষুধের মাধ্যমে এই জিনিসটা আসবে না, এটাকে কাউন্সিলিং এবং থেরাপি করাতে হবে। তো যেখানেতে আমরা করি, আমরা কিন্তু এই কাউন্সিলিং এবং থেরাপিটা করি, হ্যাঁ, যেখানেতে ইনক্লুডিং আছে কিছু স্পিচ থেরাপি আছে, হ্যাঁ, তার সাথে সাথে আমাদের পঞ্চকর্ম থেরাপি আছে। তো এইটা যদি আপনি করাতে পারেন তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে আপনি রেজাল্টটা পাবেন। তো তার আগে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের একবার দেখা দরকার, ওনার হিস্ট্রিটা নেওয়া দরকার, যেটা এইটুকুনি সময়ের মধ্যে হওয়া সম্ভব নয়। আপনি হেল্পলাইন নাম্বার একবার ফোন করুন, কারণ ওনার বয়সটা কম, সেই কারণের জন্য এটাকে সিরিয়াস ভাবে দেখতে হবে। তো সিরিয়াস ভাবে দেখতে গেলে এইভাবে ফোনের মাধ্যমে হবে না। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনার যেখানে কাছাকাছি মনে হবে সেখানে একবার আসুন, ওনাকে নিয়ে আসুন সঙ্গে করে, আমরা একবার দেখে নিই এবং দেখার পরই আপনাকে প্রপারলি গাইড দিতে পারবো যে কি করলে উনি সুস্থ হবেন, কিভাবে হবেন। একদম, চাইলে আপনি একেবারে আমাদের হেড অফিস মধ্যমগ্রামে কিন্তু চলে আসতে পারেন, কারণ এটা আমাদের হেড অফিস। এখানে আমাদের সংস্থার ডিরেক্টর স্যার যেরকম থাকেন, পাশাপাশি অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরাও কিন্তু থাকেন। ছোট বাচ্চা তো, এবং আপনি মা হিসেবে যথেষ্ট মানে একটু টেনশন করছেন, একটু চিন্তা করছেন। তো আমার মনে হয় সঠিক গাইডলাইন পেতে হলে আপনি চাইলে মধ্যমগ্রামে যোগাযোগ করুন, না হলে আমাদের হেল্পলাইন নাম্বার 9830235527 বা 37 ফোন করুন, তারা সম্পূর্ণভাবে সহযোগিতা করে দেবে। এবং স্যার, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব একেবারে সংক্ষিপ্ত সময় কোন দিকটা একটু ছুঁয়ে যাব? মেন যেটা বারবারই বলবো যে প্রপার ভাবে ডায়াগনোসিস করা দরকার, সেটা যে কোনো রকম রোগ হোক। কারণ এই যে একজন ফোন করলেন স্কিন ওরিয়েন্টেড, একদম, উনি হয়তো ইচিং হচ্ছেন, উনি গেছেন দোকানে, কোনো ডাক্তারের কাছে নয়, এবং দোকানে গিয়ে বলছে ইচিং হয়েছে, ওনাকে ওষুধ দিয়ে দিয়েছে, সেটাই উনি খাচ্ছেন, দেখছেন ভালো থাকছেন, আবার তারপরে ওই জিনিসটা ফেরত আসছে এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে হোল বডিতে ছড়িয়ে যাচ্ছে, সেটা উনিই বললেন। ঠিক সেরকমই যদি আমাদের কোথাও একটা ব্যথা অনুভব হয়, সেটাকে প্রথমেতেই আমার দরকার যে প্রপার ভাবে দেখা যে আমার ব্যথাটা কি কারণে হচ্ছে। উনি নিজেও জানবেন যে ওনার কোনো পাস্ট হিস্ট্রি আছে কিনা, বা এখন ওনার কোনো রকম চোটাঘাত লেগেছে কিনা, তাহলে উনি বুঝতে পারবেন যে হ্যাঁ হয়তো চোটাঘাতের জন্য। কিন্তু দেখা যাচ্ছে যে আমার চোটাঘাত নেই কিন্তু তাও ব্যথা হচ্ছে, তার মানে জানবেন যে কোথাও না কোথাও একটা প্রবলেম আছে। তাই প্রপার ভাবে ডায়াগনোসিস করে তবেই ট্রিটমেন্টটা করুন। একদম, দেখুন আলোচনা করার অনেক কিছু বাকি রয়ে যায়, কিন্তু সময় বলে আমি আর নেই। অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে, তবে পরবর্তী অনুষ্ঠানের দিকে নজর রাখুন এবং অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আপনার সমস্যা অনুযায়ী, আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার ইচ্ছে অনুযায়ী যোগাযোগ করুন। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হচ্ছে, আবারও কথা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।